কেমিস্ট্রির একটা অন্যতম পড়ার বিষয় হলো গিয়ে আমাদের ইলেকট্রন বিন্যাস। তো আমরা সেই ইলেকট্রন বিন্যাস কিভাবে করা লাগে বা ইলেকট্রন বিন্যাস কি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা জানি যে প্রতিটা মৌলের মাঝখানে ইলেকট্রন থাকে। তো ইলেকট্রনগুলি কিভাবে থাকে সেটা নিয়ে অনেক বিজ্ঞানী অনেক ধরনের পরমাণু মডেল দিয়ে গেছে। তো ইলেকট্রন আমরা বোরের মডেল যদি চিন্তা করি, বোরের যে মডেলটা সেখানে বলা ছিল যে ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে এবং ওই বৃত্তাকার কক্ষপথগুলির নাম দেওয়া হলো অরবিট বা শক্তি স্তর। তো শুধুমাত্র ওখানেই সীমাবদ্ধ না, কিন্তু প্রতিটা শক্তি স্তরে কিছু উপশক্তি স্তর থাকে যেগুলি আবার ঘুরতে থাকে। অর্থাৎ শক্তি স্তর যদি রোটেটরি মোশন হয়, উপশক্তি স্তরগুলি ওই মোশনের ভিতরে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকতেছে। তো এই শক্তি স্তর উপশক্তি স্তরের ব্যাপারটা আমরা খুব ভালো মতো জানবো। আর ইলেকট্রন বিন্যাস বলতে যেটা বোঝায় যে ইলেকট্রনগুলি কিভাবে সাজানো থাকে সেই বিন্যাসটা দেখানো, তাকে আমরা বলি ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, প্রথম শক্তি স্তরের ভিতরে কোন উপশক্তি স্তর আছে তাতে কোন ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে কোন কোন উপশক্তি স্তর আছে তাতে কয়টা করে ইলেকট্রন থাকতেছে, সেই ব্যাপারটা আমরা বুঝাবো আমাদের এই ইলেকট্রন বিন্যাসে। তো ব্যাপারটা আমরা নরমালি একটা ছোট উদাহরণ দিয়ে শুরু করতে পারি। যে ফর এক্সাম্পল আমাদের খুব অদ্ভুত ধরনের একটা বিল্ডিং আছে। তো বিল্ডিং এর নিচতলা, দোতলা, তিনতলা, চারতলা। বিল্ডিং এর যে প্রথম তলা সেখানে আমরা ধরলাম যে শুধুমাত্র একটা রুম, দোতলায় আমাদের দুইটা রুম, তিনতলায় সাপোজ তিনটা রুম, আর 4 নম্বর তলায় আমাদের রুম হলো গিয়ে 4টা। তো এই যে রুমগুলির আবার বিভিন্ন নাম আছে। যেমন আমাদের একটা রুম আছে, সাপোজ এস নামে একটা রুম আছে, পি নামে একটা রুম আছে, বি নামে একটা রুম আছে, এফ নামে একটা রুম আছে। অনেকটা এরকম যে বাথরুম, ড্রয়িং রুম, বেডরুম, ওরকম বিভিন্ন রুম আর কি। এস রুম, পি রুম, ডি রুম, এফ রুম। তো আমাদের নিচতলায় যেই রুমটা সেটা শুধুমাত্র এস রুম, এবং এটাকে যেহেতু সে 1 নম্বর তলা, এই জন্য আমি এটাকে বলতেছি 1S। দোতলায় আমাদের দুইটা রুম, একটা হলো এস, একটা হলো গিয়ে পি, এবং যেহেতু এটা দোতলার রুম তাই এদের নাম আমি দিচ্ছি ফর এক্সাম্পল 2S এবং হলো গিয়ে 2P। আমাদের তিনতলায় তিনটা রুম, এস, পি, ডি, এবং এদের আমি নাম দিলাম 3S, 3P এবং 3D। এবং চারতলায় চারটা রুম, এস, পি, ডি এবং এফ। যেহেতু এরা 4 নম্বর তলার রুম তাই এদেরকে আমরা দিলাম 4। তো এই যে 1S, 2S, 2P, 3S, 3P, 3D এগুলো বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে বা এই উদাহরণটাই বা আমি কেন দিলাম? তো আমি এখানে আমাদের প্রথম যেই ফ্লোর তাকে আমি ধরতেছি প্রথম শক্তি স্তর, অর্থাৎ প্রথম যে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি ঘুরতেছে, এবং সেখানে আমাদের উপশক্তি স্তর একটা, সেটা হলো গিয়ে 1S। আমাদের উপরের যেটা 2 নম্বর যেটা সেটা হলো গিয়ে আমাদের দ্বিতীয় শক্তি স্তর, এবং সেই দ্বিতীয় শক্তি স্তরে আমাদের উপশক্তি স্তর আমরা দুইটা দেখতেছি, 2S এবং 2P। আমাদের তৃতীয় শক্তি স্তর তাতে উপশক্তি স্তর থাকে 3টা, আর চতুর্থ শক্তি স্তর তাতে উপশক্তি স্তর থাকে গিয়ে 4টা, 4S, 4P, 4D, 4F। তা এখন সাপোজ এটা বিল্ডিং, সেখানে আমরা আবার ফিরে আসি। এখন আমার এই বিল্ডিং এ 2 জন মানুষকে জায়গা দেওয়া লাগবে। তো এই যে প্রতিটা রুমের কিন্তু ক্লাসিফিকেশন আছে, যে আমাদের বাথরুমে যতজন থাকতে পারে বেডরুমে কিন্তু ততজন থাকতে পারে না। তো সেরকমই যে আমরা ধরে নেই, বা এটা আমাদের প্রিডিফাইন্ড, যে আমাদের এস নামে যেই রুম আছে তাতে হাইয়েস্ট থাকতে পারে 2 জন, পি নামে যেই রুম আছে তাতে হাইয়েস্ট থাকতে পারে 6 জন, ডি নামে যেই রুম আছে তাতে হাইয়েস্ট থাকতে পারে 10 জন, এবং এফ নামে যেই রুম তাতে হাইয়েস্ট থাকতে পারে 14 জন। এখন এই বিল্ডিং এ একজন মানুষ ঢুকলো, বা কোনো একটা মৌলের ভিতর আমি একটা ইলেকট্রনকে জায়গা দিতে চাই, তাহলে আমি কোথায় দিব? অবভিয়াসলি সে বিল্ডিং এর নিচতলা দিয়ে ঢুকবে। অবভিয়াসলি সে 1S যে রুমটা সেটাতেই আগে যাবে, এবং যেহেতু আমার ইলেকট্রন একটা তাই আমার ইলেকট্রন বিন্যাস হবে এই 1S অরবিটালে ইলেকট্রন আছে কি একটা, এবং 1S অরবিটালে যে একটা ইলেকট্রন আছে এটাকে আমরা এইভাবে প্রকাশ করি 1S, এবং উপরে 1 দিয়ে আমরা প্রকাশ করি যে আমাদের 1S অরবিটালে ইলেকট্রন আছে একটা, এবং এই ইলেকট্রন বিন্যাসটা হলো গিয়ে আমাদের হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। যদি আমি বলি আমি এই বিল্ডিং এ 2 জন প্রবেশ করাতে চাই, তখন ওই 2 জনই কিন্তু আমার এই 1S অরবিটালে থাকবে, কারণ আমাদের S যেই ঘরটা সেই ঘরে হাইয়েস্ট থাকতে পারে গিয়ে 2 জন। তো তখন আমাদের ইলেকট্রন বিন্যাসটা হবে 1S2। আমরা 1S স্কয়ার করব না, আমরা করব 1S2, এবং এটা হলো গিয়ে আমাদের হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন আমি চিন্তা করি কোন একটা মৌলে যদি আমার 3টা ইলেকট্রন থাকে,
তখন কি হবে, তিনটা ইলেকট্রনই বিল্ডিং এ ঢুকবে, বিল্ডিং এ ঢুকে সে 1s যে ঘরটা s নামে ঘর, সেখানে কিন্তু তিনটা ইলেকট্রন থাকতে পারে না, সেখানে হাইয়েস্ট থাকতে পারে দুইটা ইলেকট্রন। তো দুইটা ইলেকট্রন 1s এ থাকবে এবং এরপর তারা দোতলায় উঠবে, কারণ নিচতলায় এখন জায়গা খালি নাই, তারা দোতলায় উঠবে। তো দোতলায় উঠে আমার এখানে দুইজন কিন্তু জায়গা নিয়ে ফেলছে আর বাকি আছে একটা, তো ওই বাকি একটা ইলেকট্রন আমার এই 2s অরবিটালে যাবে, তখন আমার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s1। তো মোট ইলেকট্রন এখানে দেখা যাচ্ছে 1s2, এখানে মোট ইলেকট্রন হলো এই দুইটা আর এই একটা, মোট ইলেকট্রন তিনটা এবং 3 ইলেকট্রন বিশিষ্ট মৌল হলো গিয়ে আমাদের লিথিয়াম। তো এটা হলো গিয়ে আমাদের লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন কোন ঘর থেকে কোন ঘরে যাবে এটা আমরা খুব সহজে বুঝতে পারি, আমাদের একটা নিয়ম আছে, সেটা হলো গিয়ে আউফবাউ নিয়ম। আউফবাউ একটা জার্মান ওয়ার্ড এবং এটার মিনিং হলো গিয়ে বিল্ডিং আপ। বিল্ডিং আপ মানে হলো যে আমরা আগে কম শক্তি স্তরের ঘরগুলি ফিল আপ করবো, এরপর আস্তে আস্তে উপরের দিকে যাব। অর্থাৎ আমরা আগে যেই শক্তি স্তরগুলির শক্তি কম, যেই উপশক্তি স্তরগুলি বা যে অরবিটালগুলির শক্তি কম, সেই অরবিটালগুলিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, সেগুলি ফিল আপ হওয়ার পরে ইলেকট্রন উপরের শক্তি স্তরে যাবে। এখন আমি শক্তি কিভাবে কাউন্ট করব? ফর এক্সাম্পল আমি বললাম যে 1s আর 2s, তো এদের শক্তি কিভাবে আমি কাউন্ট করব? তো সেটা কাউন্ট করার জন্য আমাদের যেটা জানা লাগবে যে শক্তি আমরা কাউন্ট করি n প্লাস l এর মান দিয়ে, যেখানে n হলো গিয়ে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হলো গিয়ে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা নিয়ে আমরা জানবো বা আমরা জানি। তো n এর মান বলতে বোঝায় সাপোজ 1s এর জন্য n এর মান হলো গিয়ে 1 আর l এর মান হলো গিয়ে 0। l এর মান 0 আমি কই পেলাম? n এর মান 1 না হয় বুঝতেই পারতেছি, তার 1s মানে বুঝাচ্ছে সে প্রথম শক্তি স্তর। 2s এর জন্য n প্লাস l, n এর মান হলো গিয়ে 2, l এর মান হলো গিয়ে 0। এখন প্রশ্ন হলো এই n আর l এর মান আমি কই থেকে পাচ্ছি? n এর মান হলো গিয়ে আমার কোন শক্তি স্তরে আছি সেই শক্তি স্তরের মান। দেখো 1s এই জন্য আমার n এর মান 1, 2s এই জন্য n এর মান 2, আমি যদি বলি 4s আমার n এর মান হবে 4, আমি যদি বলি 3d তখন আমার n এর মান হবে 3। অর্থাৎ যেই সংখ্যাটা সামনে আছে সেটা হলো গিয়ে আমার n এর মান। আর l এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যার মান প্রিডিফাইন, সেটা কি রকম? সেটা হলো s p d f। তাদের জন্য আমাদের l এর মান হলো s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2 এবং f এর জন্য 3। এটা প্রিডিফাইন্ড। আমরা যদি কোয়ান্টাম সংখ্যা পড়ে থাকি তখন আমরা ভালোমতো বুঝবো যে কিভাবে আমাদের এই সংখ্যাগুলি আসে। s এর জন্য আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, p এর জন্য 1, d এর জন্য 2 আর f এর জন্য 3। সেখান থেকে আমি যখন 1s এর জন্য চিন্তা করতেছি, তার n বলতে আমি বুঝাচ্ছি এই সংখ্যাটা, তার n এর মান 1, l এর মান s এর জন্য হলো গিয়ে 0, তার মানে আমার n প্লাস l এর মান 1s এর জন্য আসতেছে 1। আর আমি যদি 2s এর জন্য চিন্তা করি, সেখানে n প্লাস l এর মান হবে 2 প্লাস 0 দ্যাট ইকুয়ালস টু 2। তো 1s আর 2s, 1s এর শক্তি 1, 2s এর শক্তি 2, কার শক্তি কম? অ্যানসার হলো 1s এর শক্তি কম। এবং আউটবাউন্ড নীতি অনুযায়ী ইলেকট্রন আগে 1s অরবিটাল ফিল আপ করে এবং এরপর 2s অরবিটালে যায়, যেটা আমরা আমাদের এই উদাহরণে দেখতে পাচ্ছি। যেমন আমাদের প্রথম উদাহরণে আমাদের হাইড্রোজেনের ইলেকট্রন ছিল একটা, সে 1s অরবিটালে গেছে, এরপর আর 2s অরবিটালে যাওয়া দরকার হয় নাই তার, কারণ তার একটা ইলেকট্রন আছে এবং s অরবিটালে হাইস্ট দুইটা ইলেকট্রন থাকতে পারে। 2 নম্বর যে কথাটা, হিলিয়াম, তার ইলেকট্রন দুইটা এবং দুইটা ইলেকট্রনই কিন্তু আমাদের 1s অরবিটালে আছে, সেও 2s অরবিটালে যেতে চায় নাই কারণ তার ইলেকট্রন যাওয়ার দরকার হয় নাই। কিন্তু লিথিয়ামের জন্য যদি আমি চিন্তা করি, যার ইলেকট্রন 3টা, সে তার প্রথম দুইটা ইলেকট্রন 1s অরবিটালে রাখলো, যেটা কিনা কম শক্তির অরবিটাল, এবং এরপরের যে বাকি একটা ইলেকট্রন সেটা সে উপরের স্তরে, তার চেয়ে একটু বেশি শক্তির স্তর যেটা 2s অরবিটালে রাখলো। এই জন্য ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s1। তা আমরা
কোন অরবিটাল থেকে কোন অরবিটালে যাব এটা আরো সহজে আমরা একটা ফ্লো চার্ট টাইপের বানাতে পারি, যে আমাদের কোন অরবিটাল থেকে কোন অরবিটালে যাবে। আমরা আউটবাউন্ড নীতি সম্পর্কে জানলাম যে আমাদের ইলেকট্রন সবসময় কম শক্তির স্তরে আগে প্রবেশ করে, এরপর আস্তে আস্তে উপরের শক্তি স্তরে উঠতে থাকে। তো আমাদের অনেকগুলি শক্তি স্তর বা উপশক্তি স্তর আছে, 1s 2s 2p 3s 3p 4d 4s 4p, অনেক কিছু। তো আমাদের সিকোয়েন্সটা কি হবে, ইলেকট্রন কই থেকে কই যাবে সেটা যদি আমরা বুঝতে চাই, সেজন্য আমাদের এরকম একটা ছবি এঁকে আমরা সহজে ব্যাপারটা মাথায় রাখতে পারি। যে আমি এখানে যেটা করলাম, যে আমি প্রথম লাইনে শুধু একটা 1s আঁকলাম, দ্বিতীয় লাইনে দুইটা 2s 2p আঁকলাম, 3 নম্বর লাইনে তিনটা 3s 3p 3d আঁকলাম, 4 নম্বর লাইনে চারটা 4s 4p 4d 4f আঁকলাম, 5 নম্বর লাইনে 5টা আঁকলাম, এভাবে আঁকতে থাকলাম। যেটা আমি যেভাবে ক্রস করে দাগ দিলাম সেটা বোঝাচ্ছে আমার ইলেকট্রন কিভাবে কই থেকে কই যাচ্ছে। যেমন আমাদের প্রথমে ইলেকট্রন যাবে 1s এ, অর্থাৎ তার শক্তি সবচেয়ে কম। এরপর ইলেকট্রন যাবে 2s এ, তার শক্তি দ্বিতীয় সবচেয়ে কম। এরপরে ইলেকট্রন 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s, এভাবে যেতে থাকবে। তো আমরা যদি সিকোয়েন্সটা পাশে লিখি, আমাদের সিকোয়েন্সটা এরকম হবে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d and so on। তো আমি প্রতিটা সিকোয়েন্সই কিন্তু ওই আউটবাউন্ড নীতির n+l দিয়ে ব্যাখ্যা করতে পারি। n+l এর মান যার কম আসবে, তার শক্তি কম, তাকে আমি আগে লিখতেছি, আর যার শক্তি বেশি তাকে আমি পরে লিখতেছি। কোথাও যদি আমার n+l এর মান সমান হয়ে যায়, তখন যার n এর মান কম তাকে আমি আগে লিখতেছি। আমরা উদাহরণ দেব, এটা বুঝতে পারবো আমরা। এখন এই সিকোয়েন্সটার তাৎপর্যটা কি? আমি যদি সাপোজ পৃথিবীর আমি কিছুই জানি না, কোনো অরবিটাল, উপশক্তি স্তর, শক্তি স্তর এগুলি নিয়ে আমার কোনো আইডিয়া নাই, কিন্তু আমি এই সিকোয়েন্সটা জানি এবং আমি জানি যে আমার এস যে অরবিটালটা, তাতে দুইটা ইলেকট্রন থাকতে পারে হাইয়েস্ট, পি তে হাইয়েস্ট থাকতে পারে 6টা ইলেকট্রন, ডি তে হাইয়েস্ট থাকতে পারে 10টা ইলেকট্রন এবং এফ এ হাইয়েস্ট থাকতে পারে 14টা ইলেকট্রন। তাহলে কিন্তু আমি ইলেকট্রন বিন্যাস করতে পারি। আমরা কয়েকটা উদাহরণ দেখি যে জাস্ট এই সিকোয়েন্সটা জানা থাকলে কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারি। ফর এক্সাম্পল, আমাদেরকে বললো নাইট্রোজেন 7 তার ইলেকট্রন বিন্যাস করতে, অর্থাৎ নাইট্রোজেন যার পারমাণবিক সংখ্যা 7, অর্থাৎ যার ইলেকট্রন আছে 7টা, তার ইলেকট্রন বিন্যাস করা লাগবে। এখন যেহেতু আমি সিকোয়েন্সটা জানি, আমি জানি আমার প্রথম ইলেকট্রনটা যাবে 1s অরবিটালে এবং s অরবিটালে হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে 2টা এবং সেখানে 2টাই ইলেকট্রন থাকবে। তো আমরা যেটা পাবো সেটা হবে গিয়ে 1s2 পাচ্ছি, অর্থাৎ 1s এ আমাদের ইলেকট্রন থাকতেছে 2টা। এরপর 1s এর পর ইলেকট্রন কই যাবে? 1s এর পর ইলেকট্রন যাবে 2s এ এবং যেহেতু সেটাও একটা s অরবিটাল, সেখানেও আমাদের ইলেকট্রন থাকবে গিয়ে 2টা। খেয়াল করে আমি এখন পর্যন্ত মোট 2টা যোগ 2টা 4টা ইলেকট্রন দিছি, আমার দেওয়ার জন্য আছে 7টা ইলেকট্রন, আরো 3টা ইলেকট্রন দেওয়া লাগবে। এবং সেই 3টা ইলেকট্রন আমি কোথায় দিব? 1s 2s এর পর আমাদের ইলেকট্রন যাচ্ছে 2p অরবিটালে আউটবাউন্ড নীতি অনুযায়ী এবং সেই 2p অরবিটালে p অরবিটাল সেখানে হাইয়েস্ট থাকতে পারে 6টা, কিন্তু আমার হাতে বাকি আছে গিয়ে 3টা। এইজন্য 2p অরবিটালে আমি দিব 2p3। তো এটা হলো গিয়ে আমাদের নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3। অর্থাৎ সিকোয়েন্সটা ওই আউটবাউন্ড নীতি সিকোয়েন্স। আর উপরের সংখ্যাগুলি আমি কিভাবে বসালাম, যে আমার মোট 7টা ইলেকট্রন বসানো লাগবে। তো আমি এস অরবিটালে তো 7টা বসাই দিতে পারি না, কারণ এস অরবিটালে হাইয়েস্ট নিতে পারে 2টা, এজন্য 2টা বসাইছি। তখন আমার 5টা ইলেকট্রন দেওয়া বাকি। আমি পরে আরেকটা এস অরবিটাল পেলাম, সেখানে আমি বাকি 5টা ইলেকট্রন বসাই দিতে পারতেছি না, এজন্য সেখানেও দিলাম 2টা, কারণ তার ক্যাপাসিটি 2। এরপরে বাকি থাকলো 3টা, যেই 3টা আমি পি অরবিটালে বসালাম। আমরা পরের উদাহরণটা দেখি, ক্লোরিন 17। তার জন্য সিকোয়েন্সটা আমি একটু লিখে ফেলি, 1s 2s 2p 3s 3p। ফর এক্সাম্পল আমি এতটুকু লিখলাম। তো 1s যে অরবিটালটা, তাতে ইলেকট্রন থাকতে পারে কয়টা? খেয়াল করি, আমার ক্লোরিন 17, মানে আমি 17টা ইলেকট্রনকে সাজাবো। 1s এ আমি সাজাতে পারি 2টা ইলেকট্রনকে, কারণ সে s অরবিটাল। পরেরটা 2s, 2s এও আমি 2টা ইলেকট্রনকে সাজাতে পারি, এজন্য 2s2 1s2 2s2। কয়টা ইলেকট্রন দিলাম? 4টা। আমার এখনো 13টা ইলেকট্রন দেওয়া বাকি। এরপর 2p, পি অরবিটালে আমি হাইয়েস্ট ইলেকট্রন দিতে পারি 6টা, আমার হাতে আছে 13টা ইলেকট্রন, তো আমি 6টাই দিলাম। এবার মোট ইলেকট্রন গেল এখন 10টা, আমার আরো 7টা ইলেকট্রনকে জায়গা দেওয়া লাগবে। এরপর আসলো 3s, সেখানে আমি ইলেকট্রন দিতে পারি 2টা 3s2।
আর লাস্টে থাকলো 3p। পি অরবিটালে হাইয়েস্ট ইলেকট্রন দেওয়া যায় 6টা, কিন্তু আমার কয়টা ইলেকট্রন বাকি আছে সেটা একটু ক্যালকুলেট করে আসি। 10 আর 2 12টা, আমার দেওয়া লাগবে 17টা, অর্থাৎ 5টা ইলেকট্রন এখনো আমি দিতে বাকি আছে। সেই 5টা ইলেকট্রন আমি 3p5 এ বসাবো। তো এটা হলো গিয়ে আমাদের ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p6 3s2 3p5। সোডিয়ামের জন্য কি হবে আমরা যদি একটু চিন্তা করি, সোডিয়াম 11, আমি সিকোয়েন্সটা লিখলাম আগে 1s 2s 2p 3s, সাপোজ এতটুকু লিখলাম, আমি 3p ও লিখলাম ফর एग्जांपल। তো সোডিয়ামের 11টা ইলেকট্রনকে আমাদের জায়গা দেওয়া লাগবে, তো আমি 1s2 দিলাম, মানে s অরবিটালে আমার দুইটা ইলেকট্রন থাকতে পারে, 2s2। এখন পর্যন্ত আমি ইলেকট্রন বসাইছি গিয়ে 4টা, 11টা বসানো লাগবে, আরো 7টা বাকি। 2p তে আমি ইলেকট্রন বসাতে পারি 6টা, তারপর কয়টা ইলেকট্রন হলো, 4 6 10টা, 11টা ইলেকট্রন দেওয়া লাগবে, আর একটা বাকি, এবং সেই একটা ইলেকট্রন আমি 3s এ বসালাম। 3p তে আমি কিছুই বসাই নাই, তাই 3p মুছে ফেললাম। তো এটা হলো গিয়ে আমার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p6 3s1। তো এইভাবে আমি যদি এই সিকোয়েন্সটা মাথায় রাখতে পারি, আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস খুব সহজেই করতে পারি।